সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। স্বাগত আইএফএসি নিবেদিত এই সময়ের আজকের অনুষ্ঠানে। আমি জাহেদ চৌধুরী আপনাদের সঙ্গে আছি। এই অনুষ্ঠানে আমরা সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকে আমরা আলোচনা করার জন্য নির্ধারণ করেছি জাতীয় সংসদের অধিবেশন বসছে আগামীকাল। এই সংসদ অধিবেশনে কি আলোচনা হতে পারে না হতে পারে এ নিয়ে আমরা কথা বলার জন্য সংসদ সদস্য আমাদের সাথে আছেন। এবং আজকে বিকালে 11 দলীয় জোটের বৈঠক হয়েছিল, সেখান থেকে কিছু কর্মসূচি আসছে। এই কর্মসূচি নিয়ে আমরা আলোচনা করব, ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে আলোচনা করার চেষ্টা করব সময় পেলে। এবং নেপালে পাহাড় ধসে শতাধিক লোক নিহত হয়েছে এবং 500-র মতো নিখোঁজ রয়েছেন, এই দুঃখজনক ঘটনা। এটি নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব। এই আলোচনার জন্য স্টুডিওতে দুজন অতিথি আমাদের সাথে উপস্থিত রয়েছেন। আমার ঠিক বাঁ পাশে রয়েছেন ফজলে হুদা বাবুল, বিএনপি থেকে নির্বাচিত, নওগাঁ 3 আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য। এরপর রয়েছেন ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, কেন্দ্রীয় মজলিসের শুরার সদস্য এবং সহকারী সেক্রেটারি জেনারেল, ঢাকা মহানগর দক্ষিণ, বাংলাদেশ জামাতে ইসলামী। আপনাদের দুজনকে আমাদের এনটিভির এই স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। শুরুতেই জনাব ফজলে হুদা বাবুল, আপনার কাছ থেকে শুনতে যাচ্ছে, আগামীকাল যেমনটি আমি বলছিলাম জাতীয় সংসদের অধিবেশন বসছে এবং এই অধিবেশনটাতে আশা করা হচ্ছে যে পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটিগুলো, প্রায় 50টা পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি করার কথা, ইতিমধ্যে মাত্র 15টি হয়েছে। অন্য কমিটিগুলো ফর্ম হয়নি, যে কারণে অনেক কাজ এগুচ্ছে না। আর তার চেয়ে বড় বিষয় যেটা হলো যে জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে সংস্কারগুলো করার দরকার, সংবিধানের সংস্কার এবং আইন করে যে সংস্কারগুলো, যেগুলো এর আগে তো সময় নেওয়া হয়েছিল যে আইনগুলা নতুন করে রেটিফাই করে এখানে আবার নতুন করে আনা হবে। তো সব মিলে সংসদের অধিবেশনের প্রস্তুতি কেমন, কিংবা আপনাদের কাছে কি খবর আছে? জি, ধন্যবাদ। সংসদের যদি বিস্তারিত খবর আপনি জানতে চান, সেটা আপনি চিফ হুইপ, মাননীয় চিফ হুইপ বা মাননীয় বিরোধী দলের চিফ হুইপ, তারা বলতে পারবেন। আমি একজন সংসদ সদস্য হিসেবে যেটা দেখেছি যে এবারে বেশ কিছু কাজ হবে। এর আগে যে দুটো অধিবেশন হলো, একটা হচ্ছে রাষ্ট্রপতির উপর ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা, এবং সেখানে প্রথম আপনার দীর্ঘ আন্দোলনের পর যে একটা ডেমোক্রেটিক অভিযাত্রা বাংলাদেশের নতুন করে 24-এর গণ অভ্যুত্থানকে ধারণ করে, সেটা নিয়ে আমরা প্রথম অধিবেশনটা কাটিয়েছি। এরপর আমরা কিছু আইন পাশ করেছি। এরপর বাজেট অধিবেশন আসলেন। বাজেট অধিবেশনের পর আমাদের যে বিশেষ কমিটিও করা হয়েছে, সংবিধান সংশোধন করার বেশ কয়েকটা কমিটি করা হয়েছে। আপনার যেমন একটা বিশেষ কমিটি থাকে, একদম যেটাকে বলা হয় বিশেষ কমিটি, সেটা গঠিত হয়েছে। এবং ওই যে মন্ত্রিপরিষদে বিভিন্ন আইনগুলো যাবার আগে যে বিশেষ কমিটিটা দেখে, যেমন পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক স্ট্যান্ডিং কমিটি অনেকগুর ফর্ম হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয় হয়েছে, আইন বিষয়ক হয়েছে, আরো পাবলিক অ্যাকাউন্টস কমিটি হয়েছে, অনেকগুলো হয়েছে, ওটাতে আমি আছি। আবার আইনের হয়েছে। তো এছাড়া এই অধিবেশনের মূল যে জিনিসটা হবে সেটা হচ্ছে ওই স্ট্যান্ডিং কমিটিটা তো গঠন করার একটা বাধ্যবাধকতা আছে, কিন্তু যে সংসদ অধিবেশনের তৃতীয় অধিবেশনের মধ্যে এগুলা সম্পন্ন করতে হয়। তো প্রায় 35টার মতো বাকি আছে। সেই কমিটিগুলো আগামীতে 35-40টা কমিটি এই অধিবেশনে হবে মনে করছি। দ্বিতীয় সেটা হচ্ছে যে আপনি যেটা যথার্থই শুরু করেছেন, যে জুলাইয়ের যে সনদ অনুযায়ী এবং যে আমাদের কিছু সংস্কার ছিল যেগুলো বিভিন্ন সংশোধন করে আনতে হবে, যেমন সংবিধান সংশোধনের মাধ্যমে যে সংস্কারগুলো আমাদের করতে হবে, এর মধ্যে আরেকটা আইন, আমাদের দুটো আইন, যেমন গুম কমিশন এবং আপনার মানবাধিকার কমিশন, এই দুটো আইনও এই সংসদে উপস্থাপিত হবে, কারণ এই দুটোর আমি নোটিশ পেয়েছি। আরেকটা আইন হবে হচ্ছে আপনার ট্রান্সফারেবল প্রপার্টি অ্যাক্টও হবে এই সংসদে। এর বাইরেও যেহেতু সংসদ চলমান আছে এখনো, কাল থেকে শুরু হলে তখনও আরো অনেকগুলো নতুন আইন আসতে পারে, এবং আমি মনে করছি যে বেশ কিছু আইন এই সংসদে পাশ হবে এবার। জনাব ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, আপনার প্রত্যাশা কি? এই সংসদের অধিবেশন আমরা দেখলাম যে 12ই ফেব্রুয়ারির নির্বাচনের পর 17 তারিখে সরকার গঠিত হলো। সরকারের 6 মাস পার হয়ে গেছে, এর মধ্যে 2টি সংসদ অধিবেশন হয়েছে, তৃতীয় অধিবেশন হচ্ছে, এবং যেটা বলা হচ্ছে এই অধিবেশন সংক্ষিপ্ত হবে, বরাবরই তাই হয়।
আগস্টের শেষ দিকে কিংবা সেপ্টেম্বরের শুরুতে সাধারণত এই অধিবেশনটা হয় এবং সংক্ষিপ্ত অধিবেশন হবে। আপনার এক্সপেকটেশন কি যে এই অধিবেশন থেকে কোন বিষয়গুলোকে অগ্রাধিকার দিয়ে নিয়ে আসা উচিত সরকারের? জি, আপনাকে ধন্যবাদ, বাবুল ভাইকে ধন্যবাদ। উনি কালকে সংসদে যে কাঙ্ক্ষিত ভূমিকা পালন করবেন এটা আশা করি। দেখেন, বাংলাদেশের মানুষ যে প্রত্যাশা নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদে অংশগ্রহণ করেছিল, দুইটা ভোট হয়েছিল, একটা সংসদ নির্বাচন, একটা সংস্কারের জন্য গণভোট। এই গণভোটের মাধ্যম দিয়ে জনগণ যে পরিবর্তনটা প্রত্যাশা করতেছিল, সেই প্রত্যাশা কিন্তু জনগণ অনেকটাই নিভে গেছে। এই জায়গায় সংসদ অধিবেশনে যে কি আইন পাশ করা হচ্ছে, কি কমিটি করা হচ্ছে, এই জায়গার জনগণের আকাঙ্ক্ষার জায়গাটা কমে গেছে। কারণ জনগণ এখন যেটা মনে করে যে বিএনপি যেটা চাইবে সেটাই পাশ হবে। বিএনপির ক্ষমতা বেশি, বিএনপির সংখ্যাগরিষ্ঠ। জনগণ কি প্রত্যাশা করে, বিরোধী দল যদি যৌক্তিক হয়, সেই যৌক্তিক বিষয়টা যদি বিরোধী দল উত্থাপন করতে পারে, কিন্তু শুধুমাত্র বিরোধী দলের উত্থাপন বা আলোচনার কারণে কোনো কিছু যে পাশ করবে, এরকমটা নজির এখনো পর্যন্ত এই সরকার স্থাপন করতে পারে নাই। যার কারণে আমাদের যে গণপরিষদ যে শপথ নেওয়ার কথা ছিল, সেটাও তো শেষ হয়ে গেছে। 180 দিনের ভিতরে যে সংস্কার পরিষদ গঠনের যে বিষয়গুলো ছিল, এই জায়গা থেকে এখন কিছুটা হচ্ছে ওই আগের মতোই নিয়ম রক্ষার অধিবেশন এবং নিয়ম রক্ষার জন্য কমিটি গঠন হবে। আপনি দেখেছেন যে ইতিপূর্বের যে কমিটি গঠন করা হয়েছিল আইন সংশোধনের জন্য, সেই কমিটিতে কিন্তু বিরোধী দল যায় নাই। কেন? সংবিধান সংশোধনের জন্য। তা সংবিধান সংশোধনের এই কমিটিতে যায় নাই, তার মূল কারণ হচ্ছে বিরোধী দল সংশোধন চায় না, বিরোধী দল সংস্কার চায়, যেটা বিএনপির ইশতেহারেও ছিল এবং তাদের মানে 31 দফার ভিতরেও ছিল। সেই জায়গা থেকে বিএনপি সরে এসেছে এবং গণভোটের সেই প্রত্যাশাটা নষ্ট হয়েছে। এবং আমরা ভাইয়ের বক্তব্য থেকে যতটুকু বুঝলাম যে নোটিশটা উনি পেয়েছেন, তাতে করে গুম কমিশন এবং মানবাধিকার কমিশন নিয়ে আলোচনা হবে। তো দেখেন, যে যারা গুম করবে, যারা মানবাধিকার হরণ করবে, তদন্ত তারাই করবে এবং সরকারি দলের ভিতর থেকে প্রায় 30%কে সেখানে মানে নিয়োগ দিতে পারবে। এবং এই যে খসড়াটা যেটা আছে, জাতির সামনে আসলে আরো বেশি ক্লিয়ার হবে। তাহলে একটা স্বাধীন কমিশন কিন্তু এখানে গঠন করা যাচ্ছে না। তা স্বাধীন কমিশন যদি গঠন না হয়, তাহলে স্বাধীনভাবে কাজ করতে পারবে না। এমনভাবে কমিশন গঠন করা উচিত যে একজন পুলিশ সদস্য অথবা একজন র্যাব অথবা যে কোনো ক্ষমতাপ্রাপ্ত একজন ব্যক্তি, সেটা সরকার দলীয় হোক আর মন্ত্রী হোক আর এমপি হোক, সে যদি মানবাধিকার লঙ্ঘন করে, সে যদি মানে অন্যায় করে, তাহলে তার বিচার করার ক্ষমতা থাকতে হবে। আর কমিশনের কাছে ওই ক্ষমতা থাকতে হবে। কমিশনকে আপনি গঠন করবেন, কিন্তু মাঝখান থেকে কি করবেন? বাংলাদেশের সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ একটা কমিশন গঠন হয়েছিল, সেই কমিশনের নাম হচ্ছে গুম কমিশন। তা গুম কমিশনের কাছ থেকে যে সুপারিশগুলো এসেছিল, এই সুপারিশের আলোকে কিন্তু এই খসড়াটা প্রস্তুত হচ্ছে না। এই খসড়াটা প্রস্তুত হচ্ছে সরকারের মানে চাহিদার আলোকে, সো দ্যাট জনগণের কাছে মানে এটা আপনি কি একটু এক্সপ্লেইন করবেন আমাদের দর্শক শ্রোতাদের জন্য যে কোথায় ব্যত্যয় হচ্ছে, আপনাদের দাবি কিংবা এর প্রত্যাশা কোথায় ছিল? হ্যাঁ, দেখেন ডেভিয়েশনটা কোথায় হবে? আপনি ডেভিয়েশনটা আমি মানে খুব ক্লিয়ারলি বলেছি। মনে করেন যে আইন শৃঙ্খলার নামেই কিন্তু এতদিন আমরা যতগুলো গুম আমরা দেখেছি, এই গুম কিন্তু কোনো সন্ত্রাসী বাহিনী, কোনো ব্যক্তি গোষ্ঠী করে নাই। অধিকাংশ গুমই কি হয়েছে? আইন শৃঙ্খলা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হয়েছে। এখন আপনি তদন্ত যদি তাদেরকে দিয়ে করেন, তাহলে আপনি কিভাবে মানে একটা সংস্থার উপরে দায় দিয়ে একই শ্রেণীভুক্ত মানুষরা তাদের এই তদন্ত স্বচ্ছতা আসবে, জবাবদিহিতা আসবে? এটা কিভাবে সম্ভব? এটা তো সম্ভব না। তারপরে যে সংস্থায় আপনি গঠন করবেন, সেই সংস্থা যদি মনে করেন সচিব থেকে কিংবা পুলিশ থেকে কিংবা সরকারি থেকে যদি আপনার মানে ওখানে মেম্বার নেওয়ার বাধ্যবাধকতা 30% থাকে, তাহলে আপনার কার্যক্রমের কি থাকলো? এখানে একটা স্বাধীনতা দেবে, কে কাকে কিভাবে নিল, সেটার একটা রূপরেখা কিন্তু সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য জায়গায় দিতে হবে। অর্থাৎ স্বাধীনভাবে কোনো ব্যক্তিকে আনার যে জায়গাটা, এটা কিন্তু রুদ্ধ হয়ে যাচ্ছে। তার মানে আপনি নিজের কাছে
জি। নিজের কাছে ক্ষমতা রেখে দিয়ে যদি কমিশন গঠন করেন, তাহলে সেই কমিশন এটা সরকার দলীয় কমিশন হবে। যেভাবে আমরা ইতিপূর্বেও দেখেছি, আওয়ামী লীগ আমলে আমরা কি দেখেছি, দুর্নীতি দমন কমিশন কি করেছে, এনবিআর কি করেছে, যে চুপ্পু সাহেব ছিলেন, হ্যাঁ, তো ওখানে কি করেছেন ওনারা, মানে প্রথম অভিযোগ দিয়েছেন আওয়ামী লীগের এমপিদের বিরুদ্ধে, অভিযোগ দিয়ে মানে এটা তদন্ত করতে শুরু করেছেন। তখন সবাই খুশি হয়েছে, যা আওয়ামী লীগের একজন মন্ত্রী বা এমপি বা একটা শক্তিশালী লোকের বিরুদ্ধে তদন্ত হচ্ছে। তদন্ত করে ওনাদের উদ্দেশ্যই হচ্ছে একটা সার্টিফিকেট দিয়ে দেয় যে কোনো কিছু পাওয়া যায়, হ্যাঁ উনি হোয়াইট, তার মানে ওনাকে ক্ষমতায় থেকেই কি করা হচ্ছে, ওনাকে দেয়াই হয়েছে একটা সার্টিফিকেট দেওয়ার জন্য। এরকম ঘটনা ঘটেছে, কয়েকজন এমপির ক্ষেত্রে ঘটেছে। তার মানে এখানে বিশ্বাসযোগ্যতা হারিয়ে গেছে। এখন আমরা স্বাধীন কমিশন যেটা গঠিত হয়েছে, মানবাধিকার কমিশন, কমিশন, এই কমিশনের যে সুপারিশ, সেই সুপারিশটা যদি সংসদে তো আলোচনা হবে, সরকারি দল বিরুদ্ধে আলোচনা হবে। আমার বক্তব্য এখানে সরকারি দল যেটা বলবে সবসময় সেটাই যে রাইট হয় বিষয়টা তা নাও হতে পারে, বিরোধী দলেরও তো হতে পারে। তাহলে বিরোধী দল যদি যৌক্তিক কোনো বিষয় আনে আর জনগণ যদি সেটাকে অ্যাকসেপ্টেন্স থাকে জনগণের, কারণ জনসমর্থন আছে কিনা এটা কিন্তু ছোট ছোট জরিপ হয়ে যায়, এটা বিভিন্ন মিডিয়া কিন্তু এটা প্রশ্ন আকারে ছেড়ে দিয়ে সাথে সাথে জনগণের কাছে ছেড়ে দেয়, দিলে কিন্তু জনগণ একটা ভোট দেয়। সরকার চাইলে কিন্তু এই ভোটেরও কি করতে পারে, মূল্যায়ন করে নিজেদের স্ট্যান্ড পরিবর্তন করে, কিন্তু সরকার তা করে না। সরকার আগে ভাগেই কি করে, দলীয় ফর্মে অথবা ওই যে কমিটিতে যেটা আলোচনা করে, কমিটিতেও আবার ওনারা কি মানে মেজরিটি, পার্লামেন্টারি যে স্ট্যান্ডিং কমিটিতে পাঠানো হয় ওনারা মেজরিটি করে, তাহলে স্ট্যান্ডিং কমিটিতে ওনারা যদি মেজরিটি হয় তাহলে ভোটাভুটি হলে কি হয়, সরকারের কথা, সরকারের ইয়েটা কাজ করে। তাহলে এখানে নিয়ম রক্ষার জন্য এক প্রকার ইয়ে হচ্ছে জনগণ। এটা পার্লামেন্টে ওপেন ফোরামেও যদি বিরোধী দলের পক্ষ থেকে উত্থাপন করা হয়, এটা তো জনগণের কাছে যাচাই হওয়ার একটা সুযোগ থাকে, পাবলিক অপিনিয়ন বিল্ড আপের একটা সুযোগ থাকে। আমি এই কথাই বলতে চাচ্ছি, মনে করেন যে সংসদীয় স্থায়ী কমিটি বা যারা আছে কমিটি, এই কমিটি একটা প্রস্তাব দিয়েছে, সেই প্রস্তাব দেওয়ার পরে সংসদে এসে আলোচনা করে দেখা গেল যে ওই প্রস্তাবের চেয়ে বেটার কোনো কিছু পাওয়া যাচ্ছে, তাহলে কি সরকার সেটা গ্রহণ করে? এর নজির এখানে একটা প্রশ্ন আমার থেকে যায় যে আপনারা ইতিমধ্যে তো এটা ক্যাবিনেটে পাস হয়েছে, ক্যাবিনেটে খসড়াটা অ্যাপ্রুভ হয়, তো ক্যাবিনেটে খসড়াটা অ্যাপ্রুভ হওয়ার পর এটা চাইলে কিন্তু পাওয়া যায়, সরকারি দল বিরোধী দলের এমপিরা এটা চাইলে এটা নিতে পারেন, এটা আংশিক হয়তো মিডিয়া আসছে। তো এটার কাউন্টার যে কি কি হওয়া উচিত, আপনারা পাল্টা একটা বিরোধী দল থেকে কেন বলা হয় না, ডিটেইলস এটা প্রস্তাব নিয়ে আসা হয় না? এটা অবশ্যই ডিটেইলস বলা হবে, কারণ আপনি দেখেছেন আমিরে জামাত ইতিমধ্যে বলেছেন যে আমাদের যে শ্যাডো ক্যাবিনেট এটা অলরেডি মোটামুটি ওপেন। এখন আমাদের যে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তারা এটা ব্রিফ করবেন, এবং আপনি দেখছেন যে আজকে 11 দলীয় যে জোটের যে প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রাম থেকে আগামী রবিবার এখানে সংসদ অভিমুখে পদযাত্রা আছে, এই গুম মের শিকার পরিবার এবং তাদের আত্মীয়দেরকে নিয়ে। এই সমস্ত জায়গা থেকে আমরা কি চাই, আমরা ওই কর্মসূচি নিয়ে আলাপ করব। আমি একটু আমাদের চাওয়াটা সেখানে কিন্তু কি হবে, ফজলুল বাবুল আপনার কাছে একটা প্রসঙ্গ নিয়ে আসছেন যে বিরোধী দল যে শ্যাডো ক্যাবিনেট করতে যাচ্ছে এবং আইনের ক্ষেত্রে যে কথাগুলো বললেন, এই নিয়ে আপনার বক্তব্য কি? জি, ধন্যবাদ। উনি তো বক্তব্য বলতেই পারবেন, উনি দরকার হলে গরুকে নদীতে নিয়ে যে বেঁধে হলেও উনি গরুর রচনা বলবেন, এটা খুব স্বাভাবিক এবং এটাকে আমরা স্বাগত জানাই। বিএনপি কিন্তু এই রাজনীতিটাই করে যে বিএনপি মুক্ত গণমাধ্যম, মুক্ত তথ্য প্রবাহে বিএনপি বিশ্বাস করে। উনি ওনার কথা বলেছেন এবং ওনার কথা বলার জন্য ক্ষেত্র তৈরি করে দেওয়ার কাজই বিএনপিটা করেন। প্রথম কথা হচ্ছে, আমরা একটা দীর্ঘ গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে আন্দোলন সংগ্রাম, রক্ত, ত্যাগ, তিতিক্ষার মধ্যে কিন্তু আমরা এই সংসদটা পেয়েছি। এই সংসদের আগে বিএনপি যা যা বলেছে, বিএনপি এখনো তাই বলছে। বিএনপি তো কোনোদিন কোনো কথা পাল্টিয়েছে এরকমটা কিন্তু হয়নি। আর বিএনপি কিন্তু মিডিয়া দ্বারা পরিচালিত নয়, বিএনপি পরিচালিত বিএনপির নীতি আদর্শ, শহীদ জিয়ার 19 দফা, ম্যাডাম খালেদা জিয়ার জীবন আদর্শ এবং জনাব তারেক রহমানের পরিকল্পনা। এর মধ্যে আমাদের জুলাই সনদে আমরা দক্ষিণ প্লাজায় যেটা স্বাক্ষর করেছি এবং আমরা যে নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি, আমাদের যে 31 দফা, তারই ভিত্তিতে আমরা কাজ করব। এবং এর বাইরের কথা তো কথার পিঠে কথা। তাইলে গণভোটটা কোথায় চলে গেল? আমি শেষ করি, সেটা হচ্ছে ওই জায়গাতে আমি আসছি। এখন ওনারা আসছে সংস্কার, একটা শব্দ শুনেছেন ওনারা,
আর আমরা বলছি হ্যাঁ সংস্কার সংস্কার সংস্কার, এই জন্য সংবিধান সংশোধন করে আসতে হবে। এখন এই কথাটা আমি বহু জায়গায় বলেছি যে আপনার একটা রাস্তা সংস্কার করতে হবে, রাস্তা আছে, এই রাস্তাটা আপনি সংস্কার করবেন, সেই জন্য তো আপনাকে বালি লাগবে, ইট লাগবে, সুরকি লাগবে, পিচ লাগবে নাকি? জি। তো সেটার কথা আমরা বলছি তো, কিন্তু সংস্কার তো ইটসেলফ ক্যানট বি এ সংস্কার। টু ডু দ্যাট সংস্কার ইউ নিড টু হ্যাভ দ্য রেকটিফিকেশন। ভাইয়ের আলোচনা শুনতে আমি কি একটা প্রশ্ন করতে পারি? জি জি বলেন। শুনি কি সেটা হচ্ছে, দেখেন ভাই বলছে একটা রাস্তা আছে, সেটার সংস্কারের জন্য আমাদের অনেক কিছু লাগবে। আমার প্রশ্ন হচ্ছে যেরকম মানে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, তারপরে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর ভারসাম্য, এই যে জায়গাগুলো, দলীয় ব্যক্তি, দলীয় প্রধান এবং সরকার প্রধান একই ব্যক্তি হবে না, এগুলোর কোনো রাস্তা তৈরি করা নেই, রাস্তা নতুন তৈরি করতে হবে। তাহলে তো আপনাকে কারো না কারো ধান ক্ষেতের বা পাট ক্ষেতের অথবা কোনো ফসলের জমির ভিতর দিয়েই রাস্তাটা নিয়ে যেতে হবে। সেখানে তো উভয় পক্ষের সম্মতি লাগবে এবং নতুন করে রাস্তাটা বানাইতে হবে। সেটা ওনারা করবেন, হ্যাঁ, সেটা না কিভাবে করছেন করবেন সেটা আমরা জানতে চাই। জি হয়েছে? জি জি। একদম আওয়ামী আমলের গন্ধ পাচ্ছি, মানে বক্তব্য থামিয়ে দিয়ে মাঝে আবার বক্তব্য। ওনার মধ্যে কিন্তু আমি কোনো কথা ঝগড়া করি বলিনি, নাই, কোশ্চেন আমিও ঝগড়া করিনি, আমি না, যুক্তি যেহেতু উনি দিচ্ছি। আপত্তি করেন নাই, আমি আপনাকে আমি এই তো জন্য উঠে আমি তো দিয়েছি যে আপত্তি আচ্ছা, কথা করিনি, দিয়ে দিন। কিন্তু এইটা বক্তব্যের মাঝে আরেকজনের কথা খেয়ে হারিয়ে মাঝে ফেলতে এটা হয় খেয়ে অনেক হারিয়ে ফেলে। আচ্ছা, ওনারটাই আমি একটু রিভার্টাল দিই। উনি যেটা বললেন, তো রাস্তা নতুন করে হবে, এটা আগের রাস্তাই না। তারে ভাই, আপনারা যে অবস্থায়, তো আপনারা শহীদ মিনারে যে সংসদ, আপনারাই তো ক্ষমতায় ছিলেন বোধহয়, ভাবতো এরকমই আপনাদের ছিল, তা আপনারা ইউনূস সাহেবকে নিয়ে আসলেন কেন? আপনারা শহীদ মিনারে যে সংবিধান মানলেন না কেন? আপনি নির্বাচনে গেলেন কেন? রাস্তা তো নতুন করবেন, তাই না? তাহলে আপনারা কইতেন যে না, আমরা নির্বাচনেই যাব না, আমরা এইসব সংবিধানই মানি না। আপনারা যে কি মানেন এটাও তো আল্লাহ ভালো জানে, কারণ আল্লাহ তো সবার মন চিনে। আপনারা কোরআন মানেন, আবার মানুষের ইয়েতে যান আপনারা, কি এই ডেমোক্রেসিতে। এটা তো আপনার আসার কথা না, এটা তো কোরআনের আইন না। তো আপনারা কি করেন না করেন এটা বুঝা খুবই মুশকিল। আপনাদের মনের ভাষা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। দ্বিতীয় কথায় আসেন, সংস্কার পরিষদ গঠন। আমরা বলেছি যে, আমরা শুরু থেকে একটা কথা বলেছি, আমরা যে জুলাই সনদে স্বাক্ষর করেছি দক্ষিণ প্লাজায়, সেটা বাস্তবায়ন করব সে কারণেই, এবং সেটার ভ্যালিডিটির জন্য আমাদের গণরায় দরকার, সেজন্য গণভোট দরকার। গণভোট হয়েছে, বৈধ হোক অবৈধ হোক, সেই গণভোটটা আমরা মেনে নিয়েছি, আমরাও এটার পক্ষে কাজ করেছি। এটার পক্ষে যদি ওনারা মনে করে যে সব ওনাদের জনগণ, প্রমাণ হচ্ছে আমরা ভোট ভাই 50 থেকে 56% আমাদের, 70% ভোটের। এর বাইরে কোনো গল্প এখানে সাজে না, বিকজ ফিগার টক্স, নাম্বার 1। নাম্বার 2, উনি বারবার জনগণের কথা বলতেছেন। ভাবটা এরকম যে ফেসবুকে দেয় না কিছু ভোট বাহিনী, যে কে বেশি জনপ্রিয়, গোলাম আজম সাহেব নাকি ডক্টর কামাল হোসেন সাহেব, এই দিয়ে ওখানে যারা নক করবে ওইটার উপর উনি বলতেছেন। ভাই কথা তো ওইটাই বললাম ভাই, আপনি সংবিধান মানলেন, রাষ্ট্রপতির শপথে গেলেন, আপনি সকল কাজকাম ঠিক মতো করলেন, গণতান্ত্রিকভাবে করলেন, রেফারি মানলেন, ইলেকশন মানলেন, তারপর সংসদে গেলেন, শপথ নিলেন, এরপরে সে কোন যে আপনার নতুন রাস্তা করবে, সেটা কেমনে হইল ভাই? এরপর বলছেন যে সংস্কার পরিষদ গঠন। আপনারা যে এইটা ভুল কামটা করছেন দ্বিতীয়বার শপথ নিয়ে, এটার প্রমাণ কিন্তু আপনারাই দিচ্ছেন। কিভাবে দিচ্ছেন? এই যে রাষ্ট্রপতির ভোট দিতে যে আপনারা দেখালেন যে না, আমাদের ওইটা ভুল ছিল। আপনারা কখন কোন জায়গায় কোন কথা বলেন। একটা কথা বলছেন যে সংসদ নির্বাচন এবং গণভোটে মানুষের প্রত্যাশা পূরণ হয়নি। মানুষ, এই মানুষ কারা? মানুষ তো ভাই 56% তো বিএনপিকে ভোট দিচ্ছে। মানুষ তো ধৈর্য ধরতেছে। আমি আপনার এই জনপ্রিয় টেলিভিশন এনটিভির মাধ্যমে মানুষজনকে আবারও ধন্যবাদ দিতে চাই। এখন ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, আপনার কাছ থেকে একটু শুনতে যাচ্ছি যে 11 দলীয় জোট বিরোধী দলীয় নেতার বাসভবনে বিকালে বৈঠকে বসছিল এবং সেখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং এর মধ্যে সরকার সফল হলে তাইলে কেন গ্যাস বিদ্যুৎ সংকট, জননিরাপত্তার সমস্যা কেন হচ্ছে, এই নিয়ে প্রশ্ন তুলেছেন বৈঠক শেষে ব্রিফিংয়ে হামিদুর রহমান আজাদ এবং অন্যান্যরা। এবং 30 তারিখে গুমের শিকার পরিবারের সদস্যরা সংসদ অভিমুখে
একটা কর্মসূচি ঘোষণা করেছেন, পদযাত্রা। পদযাত্রা। আবার 5 তারিখে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে বিরোধী দলের কর্মসূচি রয়েছে। তো এই ব্যাপারে আপনারা কি এখন সরকারের বিরুদ্ধে রাজপথে নেমে গেলেন? না, দেখেন, সরকারের বিরুদ্ধে আমরা নামছি এই কথাটাকে যদি আপনি এভাবে না বলে সরকারকে মেসেজ দেওয়ার জন্য, সরকার যেন জনগণের কথা শুনে জনগণের কথা বাস্তবায়ন করে, যেটা সংসদে শুনছেন, আর সেটা তো আমাদেরকে জনগণের কাছে যেতে হবে, জনগণের এই পালস যেন সরকার বুঝতে পারে। এই জন্যই তো এই কর্মসূচি। এটা বিরোধী দলের কাজ কি? বিরোধী দলের কাজ তো সরকারের ভুল ধরে দেওয়া, সরকারের ত্রুটি ধরে দেওয়া, সরকারের করণীয় নির্ধারণে জনগণের কথাগুলো মানে সরকারের কাছে। কারণ ক্ষমতায় যারা থাকে তাদের যে চশমা দিয়ে তারা তাকায় সেটা হচ্ছে অনেকটা রঙিন থাকে, তার মানে সেটার ভিতরে শুধু উন্নয়ন দেখা যায়। কারণ প্রতিদিন তো উদ্বোধন হয়, নাম ফলক হয়, অনেক কিছু হয় না, তো মনে করে তো আমরা তো মানে উন্নয়নের ভিতরে আছি। কিন্তু এ পাশে যে বিদ্যুৎ বিল, ভুতুড়ে বিল এসে যাচ্ছে, প্রচুর বিদ্যুৎ বিল এসে যাচ্ছে, গ্যাস নাই, জ্বালানি নাই, সংকট তৈরি হচ্ছে। এই সংকটগুলোকে সরকারকে জানাইতে হবে। এরপরে হচ্ছে আইন শৃঙ্খলা। আজকের প্রথম আলো যদি আপনি দেখেন, তাহলে আজকের প্রথম আলোতে দেখবেন যে বিগত 6 মাসে এরকম বহু ঘটনা আছে। শুধু জোড়া খুন, 18টা জোড়া খুন আছে, 3টা আছে আপনার 3টা করে খুন আছে, 4টা করে খুন আছে 3টা, তারপরে 5টা খুন হয়েছে 1টা। এইভাবে করে কিন্তু মানে ব্যাপক খুন খারাপই কিন্তু চলতেছে। এখন আভ্যন্তরীণ দলীয় কোন দলে খুন আছে কিন্তু প্রায় 250-র মতো, বিএনপির নিজস্ব। তাহলে এই যে আইন শৃঙ্খলার যে অবনতি, আজকে আমি এখানে আসার আগে আমার দেশ পত্রিকায় পড়তেছিলাম, এখানে বসে, আপনার এখানে বসে, যে একজন রিক্সাওয়ালা, মানে একজন মানে অটো রিক্সাওয়ালার, সে মানিকগঞ্জে বাড়িতে নিয়ে যাচ্ছে একজন যাত্রী, মানে একটা রাস্তায় একটু ঝাঁকুনি হচ্ছে, এটাকে কথা কাটাকাটির পর্যায়ে তাকে পাট খেতে নিয়ে মেরেই ফেলছে। মানুষ যে এই যে অসহিষ্ণু হয়ে তুলছে কেন? মানুষের অভাব, অভিযোগ এবং বিভিন্ন প্রকার মানে কি বলবো যে সামাজিক যে আমাদের নিরাপত্তা বলয় তৈরি করা প্লাস রেসপন্সিবিলিটি তৈরি করা, এই জায়গাগুলো হচ্ছে না। কি করে একজন নেতা বলে যে আপনি লিখবেন আর আমি পিটাবো, আপনার কাজ লেখা আর আমার কাজ কি পিটানো? তাহলে এই যে মানে একটা সংস্কৃতি আমরা চালু করে দিতে যাচ্ছি, এই সংস্কৃতির কারণেই কিন্তু আইন শৃঙ্খলা ঠিক থাকছে না। এই জায়গায় এসে কিন্তু আমাদের এই কর্মসূচি দেওয়া ছাড়া কোনো বিকল্প নেই। কারণ আপনি জনগণের ভোট যখন অমান্য করবেন, আপনি জনগণের কাছেই তো সেই জবাবদিহিটা আমাদেরও আছে। আর ভাই যেটা বলেছেন যে এখানে 51% বা 52% কি আছে, 70%-এর ভিতরে বিএনপির ভোট আছে, আমি মানলাম, কিন্তু সেই ভোট কিন্তু বিএনপির নাই। কেন বিএনপির নাই? এই কারণেই নাই, শামীম ওসমানও বলছেন যে 95টা আমরা দিছি, একবারে টু দা পয়েন্টে A to Z বলে দিতে পারবো। আমাদের কারণে 95টা কি বিএনপি? বিএনপির এই 51-52%-এর ভিতরে আওয়ামী লীগের একটা বড় ভোট ব্যাংক রয়েছে। কিন্তু গণভোটের ভিতরে যেটা আছে সেটা জামাত বিএনপি 43-এর পরে যতটুক বাকি থাকে, কত বাকি থাকে? 69-এর 43 চলে গেলে কত হয়? 69 থেকে 43 চলে গেলে হচ্ছে আপনার 6 আর হচ্ছে আপনার 2, 26। বিএনপির ভিতর থেকে 26% মানুষ বিএনপি করে যারা, তারাই হচ্ছে এই গণভোটে ভোট দিয়েছে। আর বাকি ভোট হচ্ছে বিএনপির আওয়ামী লীগের ভোট নিয়ে বিএনপি এই অবস্থা আসছে। কাজে বিএনপি একটা ভুল, এবং আওয়ামী লীগের বহু নেতাই বলেছে আমরা কি বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসার ছাড়া আমাদের সামনে আর কোনো পথ ছিল না। এই জায়গা থেকে বিএনপি যেটা বলে যে 69%-এর 51 বা 56 ওনাদের, এটা একবারে প্রমাণিত মিথ্যা কথা। এরপরে আমি বলতে চাই যে দেখেন যে এই যে কর্মসূচিটা আমরা দিচ্ছি আজকে, যদি আপনি দেখেন যে মানে আমাদের যে ট্রাইব্যুনাল আছে, এই ট্রাইব্যুনালে আপনি গুম খুনের যে বিচার, যে মানে আপনি যদি আপগ্রেড দেখেন, সেখানে কি আপগ্রেড আছে? সে আপগ্রেডটা আমরা খুব কম। এবং এখানে কথা ছিল ট্রাইব্যুনালে আপনার সংখ্যা কি করবে, বিচারকের সংখ্যা এবং বেঞ্চ সংখ্যা বৃদ্ধি করে। কারণ এই 17 বছরের যে জঞ্জাল, এই জঞ্জালকে আপনাকে যদি বিচারের আওতায় নিয়ে সঠিকভাবে নিয়ে আসতে হয়, এই বিচারটা যদি আমাদের যে সমস্ত মায়েরা, যে সমস্ত বোনেরা স্বামীকে হারিয়েছেন, মায়েরা সন্তান হারিয়েছেন, সন্তানরা বাবাকে হারিয়েছেন, তারা যদি বিচারটা দেখে যেতে চান, সেই জায়গাটা তো আমাদেরকে তৈরি করতে হবে। তৈরি করার জন্য না আমরা প্রচলিত আমাদের যে রেগুলার বিচার আদালত রয়েছে সেখানে নিয়ে যেতে পারছি, না ট্রাইব্যুনালে এর স্পেস দিতে পারছি। এটা কয়েকটা বিচার করে সেটাকে জনগণ
জনগণের সামনে উপস্থাপন করে আমরা যদি বলি যে হ্যাঁ আমরা বিচার কাজ চালাই যাচ্ছি, তো এই বিচার কাজ তো কিয়ামত পর্যন্ত শেষ হবে না। হয়তো বিএনপিকে আরো কয়েকবার ক্ষমতায় আসা লাগবে এইভাবে যদি চলতে থাকে। কাজে এই বিচার কার্য পরিচালনার জন্য বিএনপিকে আলাদাভাবে উদ্যোগ নিয়ে জনগণকে বলতে হবে এবং গুম খুন পরিবারকে বলতে হবে। আজকে ইলিয়াস আলীর যে মানে গুম হয়েছেন এবং এটা প্রমাণিত, আসামিও ধরা আছে অনেক, কিন্তু আমরা কি বিচার পেয়েছি? এখনো কি কোনো রায় বা কোনো ওই পর্যায়ে কি আমরা নিয়ে যেতে পেরেছি? চৌধুরী আলমের বিচারটা কোন পর্যায়ে আছে? আজকে কি বিএনপি বলতে পারবে? আমরা ধরে নিলাম অন্যদের বিষয়গুলো আমরা আরো পরে নিয়ে আসলাম, কিন্তু বিএনপিরও তো অনেক পরিবার কি হয়েছে, গুম খুনের শিকার হয়েছে, সেই পরিবারগুলো কতটুকু বিচার পেয়েছে? সেই বিচারটা যদি আমরা আজকে বিএনপি সরকার ক্ষমতায় থাকতে যদি বিএনপির নেতাকর্মীরা বিচার না পায়, সে তার চেয়ে দুর্ভাগ্যজনক পরিণতি তো একটা জাতির কিছুই থাকতে পারে না। আমি আপনার কাছে আবার আসবো ফজলে হুদা বাবুল, যেটা বলছেন যে বিএনপির লোকজনই এখন পর্যন্ত গুম খুনের বিচার পায় নাই এবং বিরোধী দল থেকে একটা দাবি যে ওইখানে আইসিটিতে এখন 2টা কোর্ট কাজ করে, এটা আরও বাড়ানোর, কোর্টের সংখ্যা, তদন্তকারী কর্মকর্তাদের সংখ্যা বাড়ালে হয়তো বিচারটা দ্রুত হবে এবং এটার জন্য তারা গুম খুনের শিকার পরিবারগুলোকে নিয়ে সংসদ অভিমুখে কর্মসূচি ঘোষণা করছেন এবং এর বাইরেও তাদের কর্মসূচি আছে। চট্টগ্রামে 5 তারিখে ঢাকা থেকে তারা যাবেন, যখন সংসদ চলবে তখনই। জাহিদ ভাই, আপনাকে একটা ভুল ধরে দিই। আপনি প্রশ্ন করেছেন ওনাকে রাজপথেই কি নেমে গেলেন? ওনার রাজপথে কিন্তু ওই পরের দিন থেকেই নেমে গেছিল। আপনি দেখেননি যে বিভাগে বিভাগে সমাবেশ করেছে? আপনি দেখেন ওনারা কি করেছে? কারণ আপনারা তো গণভোট বাস্তবায়ন আচ্ছা, ওনাকে বলতে দেন। আরে ভাই, অভ্যাস তো যাবে না তো, কারণ দুই দলই একই ফান্ডাই চলে তো। হ্যাঁ, ধর তক্তা মার পেরেক স্টাইল। হ্যাঁ, আমার ভাল লাগেনি, আমি কেটে ছিঁড়ে ফেলে দেব। হ্যাঁ, এইটাই হচ্ছে তো। জামাতও তাই, দুটোই তো একটা মৌলবাদে বিশ্বাস। আপনারা তো আওয়ামী লীগ বলছেন যে জামাতও একটা ধর্ম। আওয়ামী লীগের ভোট পেয়ে পাস করেছেন আপনারা। আমি আসছি, আমি সবটাই শুনেছি। তো কাজেই এই প্রশ্নটা ঠিক ছিল না। ওনারা মানে ডে ওয়ান থেকে, কারণ ওনাদের তো আল্লাহ বলছিলেন নাকি ওনাদের, আপনি শুনছেন না? শাহজাহান সাহেব চিটগাঙ্গের বলছেন যে আল্লাহর তরফ থেকেও চলে আসছে যে আমরা ক্ষমতায় যাচ্ছি। আবার আমেরিকা ওনাদের আশ্বস্ত করছে। হ্যাঁ, আবার ভারত তো ওনাদের বরাবরই বন্ধু, এটা আমরা সবাই জানি। তো দিনের বেলা ভারত এন্ট্রি, রাতের বেলা ভারতের সাথে মিটিং, এটাই তো জামাতের রাজনীতি, এটা আমরা সবাই জানি। এই দ্বিচারিতা আজকে নতুন না, এটা 47, 71 সবসময় এরকম। এবং বিএনপির সাথেও এই দ্বিচারিতা তারা করেছে। দে আর আওয়ার টেস্টেড পার্টনার। কিরকম টেস্টেড পার্টনার? মানে কিন্তু মানে টেস্ট করার পর পজিটিভও হয়, নেগেটিভও হয়। তো আমাদের সাথে কিন্তু টেস্ট হয়ে গেছে। সো দে আর আওয়ার টেস্টেড পার্টনার, মানে কোড অ্যান্ড কোড। তো আরেকটা কথা উনি বলেছেন যে এই 75/56, তাই না? মানে আমার তো অন্তত জামাতের প্রতি যাই হোক, ডক্টর মান্নান ভাইয়ের প্রতি অনেক রেসপেক্ট। আমি নিশ্চিত যে উনি দলকে বাঁচানোর জন্য এইভাবে কথা বলছেন, কিন্তু শামীম ওসমানের মতো মহাজ্ঞানী, মহাপণ্ডিত, মহা ভালো মানুষের নামও যে উনি মুখে নিয়ে তার কোড আনকোড দিয়ে তথ্য করবেন, এইটা আমার ধারণাই ছিল না। দ্বিতীয় কথা হচ্ছে, এতটা দলকানা কিন্তু ওনার হওয়ার কথা না, পড়ালেখা জানা মানুষ। দ্বিতীয় কথা হচ্ছে যে বিএনপি কত শতাংশ ভোট পেয়েছে টোটাল ভোটের, বাকিরা কত পেয়েছে, এটা বোধহয় আর ব্যাখ্যার প্রয়োজন নেই আমার কাছে, কারণ এটা 51% তো বিএনপি হ্যাঁ, পেয়েছে। এটা একদম ক্লিয়ার কথা। উনি আরেকটা কথা বলেছেন, জানে আলম এবং ইলিয়াস আলী ভাইয়ের কথা বলেছেন। চৌধুরী আলম এবং ইলিয়াস আলী ভাইয়ের কথা বলেছেন। মায়ের চেয়ে একটু মাসির দর বেশি মনে হচ্ছে না? রেফারেন্স এই দুইটা তো আলোচিত গুম, আলোচিত দুইটা গুমের মধ্যে এটা কি আমার চেয়ে ওনার দুঃখ বেশি নাকি? কারণ কিন্তু আপনারা এখনো ওই কাঙ্ক্ষিত পর্যায়ে, উনি সেটা বুঝাতে গিয়ে বলছেন 18 মাসে কি তা করছেন আপনি? এটা কর না তো। আর বিএনপি মানে এমন বিচার করতে চায় না যে বিচারের কারণে জামাতের অনেক মানে ওনারা অপরাধী হতে পারতেন, নাও হতে পারতেন। ওই প্রশ্নবিদ্ধ বিচার করে বিএনপি ওই 50 বছর পর ইতিহাসের মুখোমুখি হতে চায় না।
আপনারা জানেন যে 90-এর যখন বিএনপি ক্ষমতায় 90 দশকে, তখন ওই ইয়াসমিন হত্যা নিয়ে অনেক কিছু হয়েছে, দিনাজপুরে। কিন্তু আওয়ামী লীগ কিন্তু 5 বছরই ইয়াসমিন হত্যার বিচার করেনি। বিএনপি কিন্তু ক্ষমতায় এসে বিচার করেছে। এই বিএনপি কিন্তু আপনি জানেন, বিএনপি ক্ষমতায় থাকার সময় কিন্তু সেই বাংলা ভাইদের বিচার করেছে। বিএনপি বিচারের সংস্কৃতিতে বিশ্বাস করে, মানে ন্যায় বিচারের সংস্কৃতিতে বিশ্বাস করে। জানতাভাবে বিচার করা বিএনপির কাজ নয়। কাজেই আমার মনে হয় যে আর ইলিয়াস ভাই তো আমার বিশ্ববিদ্যালয়ে আমি যে রুমে থাকতাম এই রুমে থাকতেন উনি, কাজেই আমাদের আগ্রহটা বোধহয় একটু বেশি ওনার চেয়ে। দ্বিতীয় কথা, উনি বলছেন যে মানুষ অসহিষ্ণুতা হয়ে পড়েছে। আসলে হয় না, দলকে বাঁচাতে যে মানুষ দলের পক্ষে যে বলতে বলতে মানুষ হঠাৎ করে একটা ভালো কথা বলে ফেলে, এবং এই কথাটাই কিন্তু ওনার কথাই উনি বলেছেন, মানুষ অসহিষ্ণু হয়ে পড়েছেন কারণ মানুষ কি করেছে, তেল, গ্যাস, বিদ্যুৎ, মানুষ এই 6 মাসে ওই তেল গ্যাস বিদ্যুতের জন্য অসহিষ্ণুতা হয়ে পড়েছে। এটা যদি উনি বলেন, তাহলে মার্শাল ম্যাকলুহান সমাজতত্ত্ববিদ, উনি হয়তো মানে এই পৃথিবীতে নাই, বেঁচে থাকলে হয়তো সুইসাইডই করতেন। তেল গ্যাস বিদ্যুতের জন্য কি ইয়াবা খাচ্ছে রংপুরের 4 জন? তেল গ্যাস বিদ্যুৎ আমার এলাকায় কি হয়েছে, আসামি মাদক সহ ধরে দিয়েছে, সেখানে সাক্ষী দিয়েছে। এই সাক্ষী কেন দিয়েছে? 15 দিন পর ওই আসামি ফেরত এসে চাকু নিয়ে তো ঘুরতেছে তাকে মারার জন্য। তো মানুষ অসহিষ্ণু কেন হয়ে গেছে? এদেশে ডেমোক্রেটিক কোনো সিস্টেম ছিল না, প্রতিষ্ঠান ছিল না, এডুকেশন ছিল না, স্বাস্থ্য ছিল না, মানুষের কোনো মৌলিক অধিকার ছিল না, মানুষের কথা বলার স্বাধীনতা ছিল না। মানুষকে তো গত 6 মাস এই সরকার গণমাধ্যমে, আপনি জাহিদ ভাই, আপনি গণমাধ্যমের দীর্ঘদিনের কর্মী, আপনি বলেন একজন গণমাধ্যম কর্মী হিসেবে যে গত 6 মাসে বাংলাদেশে যে মুক্ত তথ্য প্রবাহ, মুক্ত গণমাধ্যম দেখেছে, আমার বড় হওয়ার পর থেকে আমি কোনোদিনও দেখিনি, যেটা বিএনপির আদর্শে। তো মানুষ তো মুক্তভাবে এখন কথা বলতে পারছে, তো মানুষ তো কথা বলেও তার ক্ষোভ মিটাইতে পারত। ওনারা যে এই যে সমাবেশগুলো বিভাগীয় করেছেন, কতগুলো মানুষ হয়েছে বলেন? ওনাদের তো মানে যেটা আরেকটা ওনাদের সহযোগী দল, বি টিম বলি আমরা, জামাতের বি টিম, যেটা হচ্ছে আপনার জাতীয় নাগরিক পার্টি। তো জাতীয় নাগরিক পার্টি এতগুলা জেলায় যখন সমাবেশ করেছে, মিটিং করেছে, কোথাও যখন 150-200-এর বেশি লোক পায়নি, তখন তার হবিগঞ্জে যে এখন তো সব প্রকাশ্যে আসতেছে, পুলিশকে যে মানে উত্তেজিত করে করে পুলিশকে ধাক্কাইতেছে, পুলিশের টেনে ধরতেছে, তারপরেও পুলিশ ঠান্ডা ছিল। বাংলাদেশ পুলিশ যে এই ট্রমার মধ্যে যাওয়ার পর এখন যেভাবে সুন্দরভাবে দাঁড়িয়েছে, এটা ওনাদের পছন্দ হচ্ছে না। আপনি যদি অ্যাপেল টু অ্যাপেল কম্পেয়ার করেন, আপনি যদি ইউনূস সাহেবের 6 মাস আমাদের 6 মাস কম্পেয়ার করেন, অথবা 25-এর jan to জুলাই দেখেন আর 26-এর jan to জুলাই দেখেন, অপরাধ চিত্র অর্ধেকেরও কমে নেমে এসেছে। একটা সরকার মাত্র 6 মাস হলো, হাঁটতে শিখেনি, দাঁত ওঠেনি। এই সরকারকে নিয়ে আপনারা এইসব উল্টাপাল্টা সমাবেশ, পদযাত্রা শুরু করে পরিমাণ খুন দিচ্ছেন। খারাপই হচ্ছে, এটা নিয়ে তো মানুষ আসলে উদ্বিগ্ন। নানা ঘটনা তো ঘটছে, হ্যাঁ, ঘটনা ঘটছে এবং উদ্বেগজনক অবশ্যই, এবং এটাকে আমরা কন্ডেম করি, এটা অবশ্যই উদ্বেগজনক। আইনসভা পরিস্থিতি আপনি সবাই দেন আরো দ্রুত হবে, কিন্তু রাতারাতি হয়ে যাবে এইটা তো আপনি বলতে পারবেন না। আপন চাচাতো ভাই 2 জন মারামারি করেছে আমাদের এলাকায়, আমরা তো এখন পার্লামেন্ট মেম্বার হলেও তো আসলে জনগণের এগুলো তো ঘটছে তো, মানুষ অসহিষ্ণু হয়ে পড়েছে। উনি আরেকটা উদাহরণ দিয়েছেন, একজন নেতা বলেছেন আপনার কাজ লেখা, আমার কাজ হচ্ছে আপনাকে মারা। কে বলেছেন আমি একটু শুনলাম, আমার ঠিক জানা নাই, যেই বলুন অবশ্যই যুব দলের নেতা, হ্যাঁ যুব দলের না, ওনাদের সংসদ সদস্য মাসুদ সাহেব বলেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কি করেছে, ওনার চেয়ে বড় সন্ত্রাসী নাই, মেরে ফেলবে, কেটে ফেলবে, হুঙ্কার দিতেছেন, ইডি নিয়ে বলে না। একজন মানুষ যখন একটা কথা বলে, বিএনপি একটা বৃহৎ রাজনৈতিক দল, বিএনপি তো অঙ্গ সংগঠন আছে কি কি দেখেন, যুব দল, ছাত্র দল, মহিলা দল, কৃষক দল, শ্রমিক দল, আপনার স্বেচ্ছাসেবক দল, তাঁতি দল, মৎস্যজীবী দল, জাসাস, এবং 64টা জেলায় না, প্রত্যেকটা ইউনিয়নে কমিটি না, ওয়ার্ডের কমিটিও আছে।
তো সেইখানে তো একজন এরকম কথা বলেছে, এটা তো দলের স্ট্যান্ড, সরকারের স্ট্যান্ড, এইটাকে উনি নিয়ে সেখানে ওনাদের তো সংসদ সদস্য মাসুদ সাহেব এই কথা বলেন, প্রিয় সংসদ সদস্য, এটাকে আপনারা শোনেন, মিডিয়া আসেনি। এরকম আরো 10টা উদাহরণ দিই তাহলে কেমন হবে? এখানে ঝগড়াঝাটি না করা তো বিষয়টা যেটা এখানে উত্থাপিত হয়েছে যে হ্যাঁ, তেল, গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি নিয়ে আপনারা সংসদ অভিমুখে কেন যাবেন জানি না। আপনারা যদি এই সরকারের একটা শুরুতে একটা কথা বলেছে, তেল গ্যাস নিয়ে আপনি বললেন আমার মাঝে, আপনি বললেন না, আপনি একটা কথা বলেছেন, বিরোধী দলের কাজ হচ্ছে সরকারকে ভুল ত্রুটি ধরিয়ে দেওয়া। এটাকে আমি অবশ্যই সাধুবাদ জানাই। আপনি যেটা বলেছেন যে ছায়া সংসদ, সেটাকেও সাধুবাদ জানাই। আপনার পরিকল্পনা দিন, জনগণের কাছে বলেন, কিন্তু সহিংস হয়ে যাবেন, ডেমোক্রেটিক সিস্টেম বাধাগ্রস্ত করবেন, সংসদ অভিমুখে কেন যাবেন, এদেরও আমার মাথায় নাই। আপনারা গ্রামে গ্রামে যান, জনগণের কাছে যান, মিডিয়াতে যান, আপনারা সেমিনার করেন, সমাবেশ করেন, বলেন যে বিরোধী দলের মানুষের কাছে আপনি যে আপনার জনমত তৈরি করেন। ভুলে যায়েন না, আপনার ভোটের পার্সেন্টেজ কিন্তু এর আগে যতবারই ভোট হয়েছে 8%-এর বেশি কিন্তু ক্রস করেনি। এইবার ভোট আপনাদেরকে কারা দিয়েছে আপনি বুঝে নেন। কাজেই আমি তাদের নাম মুখে উচ্চারণ করতে চাই না, কারণ ডক্টর মঈন খানও এই নাম নেয়নি, ওনার বক্তব্যের মধ্যে দেখলাম। এই নামটা আমাদের মুখে নেওয়া উচিত না। এই জামাতে ইসলামের এখনো আমি দেখিনি কোনো একদিন বক্তব্যে যে ফ্যাসিস্ট হাসিনা আমলে কি কি হয়েছে। ফ্যাসিস্ট হাসিনা আমলের কথা বাদ দিয়ে ওনারা এখন এই ডেমোক্রেটিক ভুলে যাচ্ছেন। আপনারা তো জামাত নিয়েই বলেন, আমরা তো বলি যতটুক না আওয়ামী লীগ নিয়ে বলেন তার চেয়ে জামাত নিয়ে বেশি বলেন, আর ওনারাও বিএনপি নিয়ে বেশি বলেন। শোনেন, আমি আওয়ামী লীগকে নিয়ে যত না বলি তার চেয়ে বেশি হাসিনা রেজিম, ফ্যাসিস্টিজমকে নিয়ে আমি বলি। আমি অবশ্যই এটা জানি, আমি বিএনপি করার পরও আমি বলি শেখ মুজিবুর রহমানের 1971 সাল পর্যন্ত যে ভূমিকা, আমরা তাদেরকে আমরা স্যালুট জানাই। তারপর যখন গণতন্ত্র হত্যা করেছেন, সংবাদপত্র বন্ধ করেছেন, সংসদে যে সিরাজ শিকদারকে মেরে ফেলে যখন বলেছেন কোথায় সেই সিরাজ শিকদার, যখন 30 লক্ষ জাসদের নেতাকর্মীদের আমরা হদিস পাইনি। আমরা মনে করি যে প্রত্যেকটা রাজনৈতিক দলের অধিকার আছে তাদের রাজনীতি করার এবং তাদের মত প্রকাশ করার। তারা মত প্রকাশ করে মতের তারা নিজেদের জনপ্রিয়তা জনগণের মাধ্যমে বিশ্বস্ততা তুলে ধরবে, বিশ্বাসযোগ্যতা অর্জন করবে তাদের এজেন্ডার মাধ্যমে, তাদের কথাবার্তার মাধ্যমে, তাদের পরিকল্পনার মাধ্যমে। 5 বছর পর ভোট হবে, তারপর জনগণ যাকে ভোট দেয় সেটা তারা মেনে নেবেন। এখন এই সমীকরণের বাইরে যে যারা অশান্ত সৃষ্টি করতে চায় বাংলাদেশকে, বাংলাদেশ 54 বছর 55 বছরের বাংলাদেশ, আপনি বলেন এর মধ্যে কত বছর অগ্রযাত্রায় ছিল, গণতন্ত্রের অগ্রযাত্রায়? খুব বেশি হলে 20 বছর সব মিলে, এর বেশি তো না। তো এই গণতন্ত্র যখনই হসট খেয়েছে, আপনি জাহিদ ভাই আপনি বলেন এই 91 থেকে 96 দেশ ভালো চলেছে না? আমি তো বলবো 96 থেকে 2001 চুরি চামারি সন্ত্রাস যেটাই হোক একটা ডেমোক্রেটিক ওয়েতে ছিল। তারপর 2001 থেকে 6 পর্যন্ত ভালো চলেছে না বাংলাদেশ? কম বেশি ভুল ত্রুটি সব থাকতে পারে, বেটার ছিল। তাহলে সেই গণতন্ত্রের অভিযাত্রায় ব্যাঘাত যারা ঘটালো তাদেরকে নিয়ে আমরা কথা বলি। আপনারাও অনেক লস করেছেন, আপনারা আপনাদের অনেক নেতাকে হারিয়েছেন অবিচারের মাধ্যমে। আমরা সেই জায়গাতে আসতে চাই, অবিচার যেন না হয়, স্বচ্ছতা যেন থাকে, গণমাধ্যমের যেন পূর্ণ স্বাধীনতা থাকে, মানুষ যেন সিদ্ধান্ত নিতে পারে। আপনি আপনার কথা বলেন না, সমস্যা নাই তো। আমরা একটা নতুন প্রসঙ্গে যেতে চাই। ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, আমরা অনেকদিন থেকেই দেখছি ভারত বাংলাদেশের মধ্যে দুই দেশের সম্পর্ক নিয়ে একটা টানাপোড়েন চলছে এক ধরনের, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ভারত সফর নিয়ে ভারতীয় মিডিয়ায় বিভিন্ন ধরনের প্রচারণা চলছে। বাংলাদেশেরও কেউ কেউ এতে যোগ দিচ্ছেন। আপনি কি মনে করেন ভারত বাংলাদেশ সম্পর্কটা এখন কি পর্যায়ে আছে, কি পর্যায়ে থাকা উচিত? না, দেখেন, বাংলাদেশের পাশে ভারত হচ্ছে আমাদের প্রতিবেশী। প্রতিবেশী তো পরিবর্তন করা যাবে না, প্রতিবেশীর পরিবর্তনের কোনো সুযোগ নেই। ভারত বাংলাদেশের সম্পর্কটা কি হবে এটা কিন্তু যদি আমাদের মানে সরকারি দলকেই বুঝতে বুঝি, তাহলে আমি বলবো যে আপনারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং ম্যাডাম জিয়ার যে পররাষ্ট্র নীতি ছিল সেটাকে যদি স্টাডি করেন,
তাহলে সেটা একটা ন্যায্যতার ভিত্তিতে ছিল, একটা সম্মানজনক ছিল। সেই জায়গার ভিত্তিতেই আমরা সেই সম্পর্ক চাই। আমরাও চাই যে ভারতের সাথে সম্পর্কটা হোক, কিন্তু আমরা কখনো ভারতে যে কারোর পা ধরার বা পদলেহন করার কোনো কার্যক্রম না। এবং সবাইকে দাওয়াত দিলেও জামাত ইসলামীকে এখনো পর্যন্ত কোনো দাওয়াত কিন্তু ভারতীয় কোনো পক্ষ দেয় নাই। হ্যাঁ, বাংলাদেশে এসে বা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এসে তারা বিরোধী দলের সাথে আলাপ আলোচনা করতে পারে, এই আমাদের দাওয়াতে আসতে পারে, কূটনৈতিক যে সমস্ত দাওয়াত থাকে সেখানে না, দাওয়াতের অপেক্ষায় আছি না। তার মানে হচ্ছে আমাদের স্ট্যান্ড খুব ক্লিয়ার যে এই দেশের মাটি, মানুষ এবং মানুষের অধিকারকে সমুন্নত রেখেই আমরা সেই সম্পর্কটা চাই। আমরা সমতার ভিত্তিতে চাই, ন্যায্যতার ভিত্তিতে চাই। আমরা আওয়ামী লীগের মতন মানে বশ্যতা বা গোলামির সেই সম্পর্ক আমরা চাই না, যে যা দিয়েছি আর কেউ দিতে পারবে না। এই দেওয়ার জন্য যে উদার হয়ে যে গিয়েছে, আমি বর্তমান প্রধানমন্ত্রীকেও ধন্যবাদ জানাই যে বাংলাদেশের জনগণের পালস বুঝে উনি এই সফরটাকে কি করেছেন, মানে যান নাই, এটা বাংলাদেশের মানুষ আমি মনে করি ভালোভাবে নিয়েছেন। তাদের মানে এটা বোঝা উচিত যে ভারত যেন বাংলাদেশের খুনিদের অভয়াশ্রমে পরিণত না হয়, এটা ভারতকে ইনশিওর করতে হবে। কারণ আমরা তো এখন একটা দেশের পরে পৃথিবীর কোনো দেশই নির্ভর করে না, তাদের জন্য অনেকগুলো পথ খোলা থাকে। কাজেই বাংলাদেশও এখন যদি ভারত আমাদের জন্য দরজা বন্ধ করে, যে একটি কথা মিডিয়াতে আসছে যে বল এখন ঢাকার কোর্টে, না, ঢাকার কোর্টে বল থাকলেও ঢাকা এই বলটা কিক করে পূর্ব দিকেও মারতে পারে, উত্তর দিকেও মারতে পারে, দক্ষিণ দিকেও মারতে পারে, আবার ওই দিকেও সফটলি দিয়ে দিতে পারে যে আপনারা আরও রিথিঙ্ক করেন, করে ঢাকার সাথে সম্পর্ক তৈরি করেন। বাংলাদেশের জনগণ কাঁটাতারে আর ঝুলতে চায় না। বাংলাদেশের জনগণ মানে এই যে ব্যাপক ভিত্তিক অসম একটা সম্পর্ক চায় না। এই সম্পর্কটা হবে সম্মানের ভিত্তিতে। আর আপনি যেটা বলেছেন, ভাইও বলতে যে ভারতকে বন্ধু হিসেবে, জামাতের বন্ধু হিসেবে দেখানোর চেষ্টা করেছেন, এটা পাগলেও হাসবে, যে শিশুও হাসবে যে জামাতকে কমপক্ষে ভারত পছন্দ করে না। আর 18 মাস ভালো চলেছে, আইন শৃঙ্খলা থেকে শুরু করে অনেক কিছু। সেই সময় তো অ্যাটর্নি জেনারেল ছিলেন, বিচারের কথা বলেছেন ভাই, তো এই বর্তমান আইনমন্ত্রী তো অ্যাটর্নি জেনারেল ছিলেন, তিনি কি করেছেন? তার মানে আইন বিভাগটাই মূলত বিএনপির নিয়ন্ত্রণে ছিল মানে পুরো 18 মাস ধরে। আর পদযাত্রা, লং মার্চ, এগুলো ডেমোক্রেটিক অ্যাক্টিভিটিস, কর্মসূচি। কাজেই গণতন্ত্রে এই কর্মসূচিগুলো কিন্তু আছে। আপনি এই কর্মসূচিগুলো নিয়ে বিরোধী দলকে মানে এই জাতীয় ক্রিটিসিজম করার সুযোগ নেই। বিরোধী দল যেটা বৈধ, নিয়মতান্ত্রিক, গণতান্ত্রিক, সেই জাতীয় কর্মসূচি দিয়েই কিন্তু সরকারকে কি দিচ্ছে, মেসেজ দেওয়ার চেষ্টা করছে। আর আপনি যদি বলেন যে মাদক, ভাই বলেছেন মাদকের কারণেই অনেক খুন খারাপি হচ্ছে, মাদক নিয়ে গয়েশ্বরচন্দ্র রায় কিন্তু উনি সংসদে বক্তব্য দিয়েছেন এবং উনি বলেছেন বদি চলে গেছে, কিন্তু এটা তো বন্ধ হয়নি, বিকল্প বদি তৈরি হচ্ছে। তা কোথায় হচ্ছে? লক্ষ্মীপুরে একজন বিএনপি নেতা বলেছেন যে জামাত মাদক খায়ও না, বেচেও না, এটা একবারে সারা বাংলাদেশ সব মানুষ জানে। আর আওয়ামী লীগ তো দেশে নাই, তাহলে মাদক খায় কারা আর ব্যবসা করে করা? কাজে আপনারা ভাই ভালো হয়ে যান, এ ব্যাপারে জিরো টলারেন্স, সরকারের ভাব মর্যাদা নষ্ট হচ্ছে, আসেন মাদককে বন্ধ করতে হবে। ভালো বক্তব্য দিয়েছেন। তাহলে কি অবস্থায় আছে? এরপরে হচ্ছে 18 মাসের সরকারকে আপনি মূল্যায়ন করতেছেন এক ধরনের, আর 6 মাসের সরকারকে আরেক ধরনের মূল্যায়ন করছেন। 18 মাসের পর থেকে কিন্তু 6 মাস শুরু হয়েছে। 18 মাসের সরকার, অন্তর্বর্তী সরকার শুরু হয়েছিল কিন্তু পুরো ধ্বংসস্তূপের উপরে। আজকে যে নেপালে ধ্বংসস্তূপ হচ্ছে, এইখান থেকে শুরু হয়েছিল। প্রতিদিন মহাব হতো, কয়েক দফা মহাব হতো, শত শত মহাব হতো। এটার পরেই কিন্তু সেই সরকার মানে ধ্বংসস্তূপ ছিল, পুলিশের কোনো অবস্থান ছিল না, আইন শৃঙ্খলা ছিল না, মানে লুটপাটে ভরে গিয়েছিল। তারপরেও আমাদের এত সংকট তৈরি হয়নি যেটা 6 মাসে তৈরি হচ্ছে। আমি আমাদের সময় শেষ পর্যায়ে আর একটা ছোট্ট কথা বলে একটু শেষ করতে চাই, সেটা ভাই বলছেন যে অনেক অঙ্গ সংগঠনের অঙ্গ, আমারও তো হাত একটা অঙ্গ, আমি যদি এটাকে, আমার মুখ একটা অঙ্গ, আমি যদি নিয়ন্ত্রণ করতে না পারি, এই অঙ্গই কিন্তু আওয়ামী লীগকে ডুবাইয়েছে। জনাব ফজলে বাবুল অনেকগুলো বিষয় নিয়ে আনছেন, আমাদের সময় একবারে কম। আপনি যে সব কথার আসলে উত্তর দেওয়া মুশকিল। লক্ষ্মীপুর, আমি ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে আপনি একটু বলেন, এটা নিয়ে একটু এক মিনিট। এগুলা ঝগড়াঝাটি না, ওই বিষয়টা আমরা অত সময় পাবো না। উনি যে বললেন না যে একজন বলেছেন, আপনি সার্চ দেন যে জামাতের কোন লোক মাদকে ধরা পড়ছে কিনা। নাই নাই নাই, বললেন আপনি এটা বলবেন, এটা আমাদের কেউ মাদক খায় না থাকে,
এখান জনগণ থেকে বের বিশ্বাস করে। হয়ে আমি জাতির সামনে বললাম সার্চ দিয়ে যদি পাওয়া না যায়, সার্চ দিয়ে তাহলে আমি হতেই আর পারে, কোনোদিন এটা duplicate এটা জিনিস দল- পাবেন এটা হয়তো। সবারই আছে, কারণ আপনি ওই দল নিয়ে যদি মাদককে আপনি দলীয় কালার দেন, না, তার এটা মানে দেওয়ার আপনার সুযোগ নাই, উদ্দেশ্য এখন যে খারাপ। পর্যায়ে আছে। তার মানে আপনার উদ্দেশ্য ব্যাপক খারাপ। শোনেন, না, এর গডফাদার আমি একটু ভারত বাংলাদেশ আরে ভাই, সম্পর্কটা নিয়ে তাহলে আপনি তো একটা মিনিট- আপনার লোকের দলের লোকেরা যে ডক্টর ধর্ষণ মান্নান, আমার মনে হয় করতেছে, একবারে সময় নেই, তা আপনি আমি কি একটা বলবো মিনিট- জামাতে ইসলাম ভাই, ধর্ষণের ভারত দল? বাংলাদেশ আপনার সম্পর্কের যদি উপরে ইয়ে একটা থাকে মিনিট আপনি সময়, ডিফেন্স এক মিনিট করেন। সময় ভারত আমার আছে। বাংলাদেশের সম্পর্কটা শোনেন, আমি একটু অন্যভাবে দেখব, ওনার কথার উত্তর দেই। এই যে 5ই আগস্টের পর কিন্তু ওনাদের এই আমিরে জামাত, ওনারা তো জামাতের আমির বলেন না, আমিরে জামাত, জি। উনি নিজেই বলছিলেন ভারত আমাদের বন্ধু, বলছে তো, জি, বলছে, এটা প্রমাণিত। ওনারা মিটিং করছেন, 1 বছর পর এটা গোপন মিটিং বাইর হয়েছে, এই জন্য আমরা ধারণা করছি গোপন সম্পর্ক বাইরে আছে। উনি নিজেই বলেছেন। দ্বিতীয় কথা হচ্ছে যে ভারত বাংলাদেশের সম্পর্ক, দেখেন ওই ভারতের একটা ভাষা আছে, ভারতের লোকেরাই বলছিলেন প্রতিবেশী বদলানো যায় না, আমরাও মনে করি প্রতিবেশী বদলানো যায় না। ভারতের সাথে উনি যেটা বলেছেন যে জনগণকে শ্রদ্ধাকে রেখে, হ্যাঁ জনগণের জন্যই বিএনপি কাজ করবে, কারণ বিএনপির এখন নীতিটাই হচ্ছে সবার উপর বাংলাদেশ। এখন বাংলাদেশ সবার আগে, জি। বাংলাদেশ সবার আগে বাংলাদেশ, জি। তো সবার আগে বাংলাদেশ বললে আমি ভারতের সাথে বিনিয়োগ চুক্তি করতে পারি, আবার পাকিস্তানের সাথে আমি নিরাপত্তা আমাদের শেষ চুক্তি করতে করতে হইতো, পারি, সময় আমার একেবারে যার নেই, যখন সময় যাকে একেবারে নেই, জি। যেভাবে লাগবে। জি। বাংলাদেশের স্বার্থে এই মুহূর্তে বাংলাদেশ বলেছে যে আপনারা অনুকূল পরিবেশ সৃষ্টি সৃষ্টি করেন। করেন, তাইলে তার একটা প্রধানমন্ত্রীর উদাহরণ সফর হবে। আমরা দেখেছি 15 আগস্টে কিন্তু শেখ হাসিনা কোনো ওই বক্তৃতা দেন নাই, মাথা- 5 আগস্ট দিয়েছিলেন, কিন্তু wrong মনে হয় headed যে- মাথা কিন্তু অসংখ্য বের করেন। ধন্যবাদ আপনাকে আলোচনায় অংশগ্রহণ করার জন্য, ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, যারা এতক্ষণ আমাদের সাথে থেকে বক্তব্য শুনলেন অতিথিদের, তাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।